তো আজকে আমরা শুরু করব হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন বা ফিচার এক্সট্রাকশন জিনিস। এটার ভিতরে আমরা দুটা মেথড মেইনলি দেখব। একটা হচ্ছে তোমার পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, আর একটা দেখবো এলডিএ। তো প্রথমে আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য কার্স অফ ডাইমেনশনালিটি, বা এই এটার মানে কি। তো এই কার্স অফ ডাইমেনশনালিটি এটাকে প্রথম বলেছিলেন বেলম্যান, সায়েন্টিস্ট, 1961-এ। Refers to the problem associated with multivariate data analysis as the dimensionality increase. যদি আমার মাল্টিভেরিয়েট ডেটা হয়, অ্যানালাইসিস করতে যাই আমি, তখন আমার ডাইমেনশনটা ইনক্রিজ হলে আমার যে প্রবলেমটা হয় সেটাকে আমরা বলে থাকি কার্স অফ ডাইমেনশনালিটি। এখানে তার এক্সাম্পল দিচ্ছে এটা বোঝানোর জন্য, ভিজুয়ালাইজ করার জন্য প্রবলেমটা কি। তো তারা এখানে বলছে কনসিডার আ 3 ক্লাস প্যাটার্ন রিকগনিশন প্রবলেম, যে এখানে আমার 3টা ক্লাস আছে। A simple approach would be to divide the features space into uniform bins, যে নিচে আমি এরকম 3টা বিন বানাবো, 1 2 3টা। Compute the ratio of examples for each class at each bin, and for a new example find its bin and choose the predominant class in that bin. তো এখানে তো একটা টয় এক্সাম্পল নিচ্ছে, যে we decide to start with one single features and divide the real line into 3 segments. তারা একটা ফিচারের উপরে তারা এই কাজটা করতে চাচ্ছে, যে একটা ফিচার নিয়ে এটাকে আমি ক্লাসিফাই করতে পারি কিনা। তো এখানে রেড, গ্রিন, ব্লু, এখানে আমার এরকম 3টা ক্লাস আছে। তো যদি আমি এখানে একটা ফিচারের উপর নিয়ে এটাকে ক্লাসিফাই করার ট্রাই করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ওভারল্যাপ হচ্ছে। তো তখন তারা বললো উই ডিসাইড টু প্রিজার্ভ the granularity of each axis, which raises the number of bins from 3 to 3 to the power 2. So আমার ইনিশিয়ালি বিন 1D-তে ছিল 3টা, এখন আমি যদি 2D-তে যাই তাহলে আমার বিন হয়ে যাবে 9টা, লাইক এই যে নিচের মতো করে x1 x2, সেখানে 9টা বিন আছে। তো at this point we need to make a decision: do we maintain the density of the examples per bin, or do we keep the number of examples had for one dimensional case? তারা বলছে যে যদি ডান দিকের ফিগারটা দেখো, যে আমরা যে এক্সাম্পল ফিক্সড রাখি তাহলে এখানে আমার ডেনসিটি কমে যাচ্ছে, এখানে অনেকগুলো বিন খালি থাকছে এবং এখানে আমার কিছুটা স্ক্যাটার ভ্যালু তৈরি হচ্ছে। আবার আমি যদি ডেনসিটি বাড়াতে চাই এখানে আমার স্যাম্পল, তাহলে আমার 1D-তে ছিল 9টা, এখানে আমার হয়ে যাবে 27টা। তো তখন এখানে আমার কনস্ট্যান্ট ডেনসিটি হয়ে যাচ্ছে, আমার যে সবকটা বিনে আমার এখানে ডাটা চলে আসছে। এখন তারা বলছে মুভিং টু 3 ফিচার্স মেক দ্য প্রবলেম ওর্স। সেখানে প্রবলেমটা কি হচ্ছে, উপরে উপরে হচ্ছে যে আমি যতই ডাইমেনশন বাড়াচ্ছি আমার ডেটার যে ডেনসিটি এটা কমে আসতেছে, আমার ডেটার একটার থেকে একটার দূরত্ব অনেকখানি বেড়ে যাচ্ছে। তো তারা তখন বলছে যে লাইক মুভিং to 3 features make the problem worse, the number of bins grows 3 cube মানে 27। সো যদি আমি এরকম নিয়ে একটা 3টা ফিচার নিই, সো 3টা ফিচার মানে আমার 3 dimensional, তাহলে for the same density example number of needed examples become 81, আর for the same number examples the 3D scatter plot is almost empty। তো দেখা যাচ্ছে আমার অনেক ঘরগুলো আমার এখানে এমটি হয়ে আছে। তো এই যে একটা প্রবলেম, যে আমার ডাইমেনশনটা বাড়ালে আমার যেই ডেটাগুলোর ভিতরে যে ডিসটেন্সটা বা ডেনসিটিটা সেটা অনেকখানি কমে যাচ্ছে। তো ওই কথাটাই বলছে, ইন প্র্যাকটিস দ্য কার্স অফ ডাইমেনশনালিটি মিনস দ্যাট ফর আ গিভেন স্যাম্পল সাইজ there is a maximum number of features above which the performance of a classifier will degrade rather than improve. সো তারা বললো যে একটা সার্টেন নাম্বার পর্যন্ত ফিচার নিতে পারলে তোমার ক্লাসিফায়ারের পারফরমেন্সটা ভালো হবে, বা তুমি যদি তার পরে তার থেকে বেশি ফিচার নিতে চাও তাহলে তোমার পারফরমেন্স ইমপ্রুভের থেকে ডিগ্রেড হবে। সো এইটা হচ্ছে সেই ফিগারটা দেখাচ্ছে এরকম, যে যখন তোমার ডাইমেনশনালিটি কম ছিল
তখন তো পারফরমেন্স বেশ হাই ছিল, বাট তুমি যতই ডাইমেনশনালিটাকে বাড়াচ্ছ, তোমার এটা কমে আসছে, পারফরমেন্সটা ধীরে ধীরে কমে আসছে। তো এখন তারা বলছে যে হাউ ডু উই বিট দ্য কার্স অফ ডাইমেনশনালিটি। তো দিস ইজ কল্ড কার্স অফ ডাইমেনশনালিটি। এটা একটা খুবই বাজওয়ার্ড ইউজ করা হয় প্রায়, যে তোমার ফিচার্স বাড়ালেই যে তোমার ক্লাসিফায়ার ভালো কাজ করবে সেটা না। সো হাউ ডু উই বিট দ্য কার্স অফ ডাইমেনশনালিটি? By incorporating the prior knowledge, by providing increasing smoothness of the target functions, by reducing the dimensionality. So এই তিনটার ভিতরে আমরা মেইনলি এখন দেখব হচ্ছে এই নাম্বার 3টা, which is by reducing the dimensionality. এখন ডাইমেনশনালিটি রিডাকশন দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন, একটা হচ্ছে ফিচার সিলেকশন। What is feature extraction? Creating a subset of new features but by combination of the existing features, যে আমি একটা নিউ সাবসেট তৈরি করব আমার এক্সিস্টিং ফিচার গুলোর একটা কম্বিনেশন নিয়ে। আর ফিচার সিলেকশন হচ্ছে চুজিং আ সাবসেট অফ অল দ্য ফিচার্স, দ্য ওয়ান্স মোর ইনফরমেটিভ। যদি ফিগার আমরা দেখি যে আমার এখানে x1 থেকে xn ছিল, এখন যেই ফিচার্স গুলো মোর আমার ইনফরমেটিভ সেগুলোকে পিক করে আমি ফিচার সেটটা নিচ্ছি। দিস ইজ কল্ড ফিচার সিলেকশন। আর ফিচার এক্সট্রাকশন হচ্ছে যে আমার যেই ফিচার্স গুলো ছিল সেখান থেকে আমি কোনো একটা ফাংশনের মাধ্যমে আমি একটা কম্বিনেশন করে আমি এই যে y1 থেকে ym আমি নিচ্ছি, একটা সাবসেট বানাচ্ছি একটা। তাহলে দ্য প্রবলেম অফ ফিচার এক্সট্রাকশন ক্যান বি স্টেটেড অ্যাজ, যে আমার একটা গিভেন ফিচার অফ স্পেস xi আছে হুইচ ইজ রিয়েল নাম্বার, আমাকে একটা ম্যাপিং করতে হবে, একটা y এর ভ্যালু বের করতে হবে যেটা একটা ফাংশন অফ x, যেটা আমার এই যেটা n ডাইমেনশনে ছিল রিয়েল নাম্বার গুলো সেটাকে নিয়ে যাবে সে m ডাইমেনশনালে, এবং m অবভিয়াসলি আমার n এর থেকে ছোট হবে। তো এটাকে বলা হচ্ছে ফিচার এক্সট্রাকশন। তো এই ফিগারটা আবারও দেখাচ্ছে যে আমরা এখানে একটা ফিচার নিলাম, এখন আমি এটাকে একটা লিনিয়ার ফিচার এক্সট্রাকশন আমি কাজ করলাম, করে আমি y1 y2 পাচ্ছি। কিভাবে পাচ্ছি এটাকে পাচ্ছি আমি y ইকুয়ালস টু wx, মানে আমি y-টাকে একটা ভেক্টর প্রজেকশন করে সেখান থেকে এটাকে আমি ছোট করে আনছি। সো y ইজ আ লিনিয়ার প্রজেকশন অফ x। এখন সিঙ্গেল রিপ্রেজেন্টেশন ভার্সেস ক্লাসিফিকেশন। The selection of feature extraction mapping y equal to fx is guided by an objective functions that we seek to maximize or minimize. Depending on the criteria used by the objective function, feature extraction technique are grouped into two categories. So একটা হচ্ছে সিঙ্গেল রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে আমার ক্লাসিফিকেশন। তো সিঙ্গেল রিপ্রেজেন্টেশন হচ্ছে the goal of the feature extraction mapping is to represent a sample accurately in a lower dimensional, যে আমি আমার ফিচার গুলোকে চেষ্টা করব জাস্ট লোয়ার ডাইমেনশনে নিয়ে আসতে। আর ক্লাসিফিকেশনে হচ্ছে যে the goal of the feature extraction mapping is to enhance the class discriminatory information in the lower dimension. সো যদি আমরা ফিগারটা দেখি তাহলে সুবিধা হবে, যে যেটা হচ্ছে সিঙ্গেল রিপ্রেজেন্টেশনস, এখানে কোনটা কোন ক্লাসের এটাকে সে মাথায় রাখছে না, সে জাস্ট এই ডেটা গুলোকে চেষ্টা করে ডাইমেনশনটা কমিয়ে আনতে। বা যেটা ক্লাসিফিকেশনের যেটা টেকনিক, সেখানে সে এই 1 আর 2 যে দুটা ব্লু এন্ড রেড আছে এই দুটাকে সে ডাইমেনশনালিটি কমায়, আবার চেষ্টা করে যে তাদের ভিতরে ক্লাসের কনসেপ্টটা যেন ঠিক থাকে, যেন রেডটা রেডে যায়, ব্লুটা ব্লুতে যায়। সো যেটা প্রথম আমরা দেখবো পিসিএ, সেটা হচ্ছে ওই সিঙ্গেল রিপ্রেজেন্টেশন ক্রাইটেরিয়া, মানে সে ক্লাসটাকে কনসিডারেশনে আনে না, বাট যেটা হচ্ছে এলডিএ সেটা এই ক্লাসিফিকেশনটাকে কনসিডারেশনে নিয়ে আসে। তো এখন যদি পিসি এর কনসেপ্টটা একটু আসি, আমরা ধীরে ধীরে ইনটিউশনটাকে বিল্ড আপ করি যে আমরা আসলে কি করতে চাচ্ছি। তো এখানে কিছু ডেটা আছে যে এখানে আমার যে লাইক প্লাস প্লাস কতগুলো বিভিন্ন কালারের প্লাস। এখন এই ডাটা গুলোকে আমি চাচ্ছি যে ডাটা কম্প্রেস করতে বা ডাইমেনশনালি রিডিউস করতে।
to reduce from 1D to 2D to 1D, এটা করতে যাচ্ছি আমরা। এখন খেয়াল করে দেখো এখানে দুটা লাইন টেনেছে, একটা হচ্ছে অরেঞ্জ লাইন, একটা হচ্ছে ব্লু লাইন। সো এই ব্লু লাইনটা হচ্ছে অরেঞ্জ লাইনের উপরে আমার অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার লাইন একটা। এখন এখানে টেকনিকটা হচ্ছে যে এই পয়েন্ট গুলোকে আমরা এই যে লাইনটা টানলাম এই লাইনের উপর আমি প্রজেক্ট করব। সো এই প্লাসটা এখানে চলে আসবে, এই প্লাসটা এখানে চলে আসবে, এই লাইনে প্রজেক্ট করব আমি। সো আমি এই অরেঞ্জ লাইনেও ডেটা গুলোকে প্রজেক্ট করতে পারি, আবার আমি ব্লু লাইনেও ডেটা গুলোকে প্রজেক্ট করতে পারি। তো আমাকে দেখতে হবে যে কোন লাইনটাতে প্রজেক্ট করলে আমার সুবিধাটা বেশি পাবো বা আমার অ্যাডভান্টেজ বেশি হবে। তো যদি আমরা অরেঞ্জ লাইনে প্রজেক্ট করি এটাকে, তাহলে ডেটা গুলো দেখা যাচ্ছে যে মোটামুটি তার যেই জায়গায় ছিল সেই জায়গা এবং তার যে স্প্যান, তাদের ভিতরে যে দূরত্ব সেটা ফিক্স থাকছে। কিন্তু আমি যদি ব্লু লাইনের উপর প্রজেক্ট করি ডেটা গুলোকে, তাহলে দেখা যাচ্ছে একটার উপরে একটা ডেটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ডেটাগুলো একটা জায়গায় আসছে এবং একটার উপর একটা পড়ে যাচ্ছে। তখন আমি ডেটাগুলোকে কিন্তু আলাদা করা মুশকিল হয়ে যাচ্ছে আমার। তো এই যে যদি আমি এই লাইনটা, যেই লাইনটার উপরে প্রজেক্ট করলে ডেটার ভেরিয়েন্স, যেটাকে আমরা বলে থাকি স্ক্যাটারনেস, বেশি পাওয়া যাবে, সেই লাইনটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক। তাহলে যদি আমি এখন এই যে 2D ছিল এটা x1 আর x2, কিন্তু ডেটাটাকে আমি যখন এই যে অরেঞ্জ লাইনটাকে যখন প্রজেক্ট করলাম, তখন সবগুলো ডেটা কিন্তু এই আমার একটা লাইনে চলে আসলো, হুইচ ইজ 1D লাইন। সো ইনটিউশনটা হচ্ছে এইভাবে কিন্তু আমি ডেটাটাকে 1D থেকে 2D তে নিয়ে আসতে, 2D থেকে আমি 1D তে নিয়ে আসতে পারছি। আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে একটা কো রিলেশন ছিল আমার যখন 2D তে ছিল, আর আমি যখন 1D তে আনলাম আমি কো রিলেশনটাকে রিমুভ করতে পারলাম এখান থেকে। দিস ইজ দ্য মেইন আইডিয়া, যে আমার ডেটাটা কোন ভেক্টরের উপরে প্রজেক্ট করলে তাদের ভ্যারিয়েন্সটা বেশি পাওয়া যাবে, সেই ভেক্টরটাকে আমার পিক করতে হবে। তাহলে এখানে আমার অনেকগুলো এরকম লাইন হতে পারে যেই লাইনগুলোর উপরে আমি এই ডেটাগুলোকে আমি প্রজেক্ট করতে পারি, বাট আই শুড পিক দ্যাট লাইন যেই লাইনটার উপরে প্রজেক্ট করলে আমার ডেটার ভেরিয়েন্সটা বেশি পাওয়া যাবে বা ভেক্টরের উপরে। সো এইটুক কি আমরা সবাই ক্লিয়ার কিনা, বা এনি কোশ্চেনস এই পর্যন্ত কারো কোনো? মেইন ইনটিউশনটা কি আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। ওকে, গুড। তো এটা দেখাচ্ছে আরেকটা যে 3D থেকে 2D। সো এটা 3D ছিল, এটা 2D তে নিয়ে আসছি আমি একই ভাবে। তো এখন এটা আমি করব কিভাবে বা আমি কোন ভাবে আগাবো, এটা কারেক্ট আমি ইনটিউশন দেওয়ার চেষ্টা করি। যেটাকে আমরা চেষ্টা করব হচ্ছে আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টর, এটা দিয়ে আমি চেষ্টা করব এই কাজটাকে করতে, যে আমার কোন ভেক্টরটাকে পিক করব এই কাজটা আমি বের করব হচ্ছে আইগেন ভেক্টরস এবং আইগেন ভ্যালুজ দিয়ে। সো তোমাদের থাকবে যে একটা সুন্দর ইউটিউবে চ্যানেল আছে, থ্রি ব্লু ওয়ান ব্রাউন, এরকম, এটার নাম কি বলতে পারবা কেউ? একটা ম্যাথমেটিক্যাল খুব সুন্দর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল আছে, মোস্ট প্রবাবলি 3 brown 1 blue। তো ওইখান থেকে এই গ্রাফিক্যালি খুব সুন্দর করে ওরা বোঝায় যে এই আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরটা কি। তো আমি রিকোয়েস্ট করবো ওখান থেকে একটু সবাই দেখে নিতে, ওইটা ভেরি নাইস, যে এটা আসলে কিভাবে কাজ করে। তো আমি এখন আরেকটা স্লাইড শেয়ার দিচ্ছি একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। এই স্লাইডটা কি দেখা যাচ্ছে সবাই? ভিজিবল? জি স্যার। ওকে। তো এটা একটা জাস্ট তোমাদের ইনটিউশন বিল্ড আপ করার জন্য, এটা একটা এক্সাম্পল, ফানি এক্সাম্পল আর কি। তো আইগেন ভেক্টরস আর আইগেন ভ্যালুস কি করে এটা এখানে বোঝানো হচ্ছে। তো কনসিডার দিস প্রবলেম অফ স্প্রেডিং বাটার অন এ ব্রেড স্লাইস, যে তুমি চাচ্ছ একটা ব্রেডের উপর একটা বাটারকে তুমি স্প্রেড করবা। তাহলে এখন ধরো হাফ এখানে বাটারটা আছে, এখন তুমি ফুলটা দিতে চাও। তো
এটাকে আমরা ইজিলি করতে পারি যে এটাকে একটা চামচ দিয়ে একটু স্ট্রেচ করলেই এই বাটারটা বা চিজটা এটার উপরে চলে আসবে, পুরা পাউরুটির উপরে চলে আসবে এটা আমার। এখন বলছে যে এটাকে আমরা একটা কিভাবে লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে কাজটা করতে পারি। তাহলে তারা বললো যে আচ্ছা, এই যে তোমার একটা ব্রেড, এটা একটা ম্যাট্রিক্স, এটার ভ্যালু হচ্ছে A2001। এখন এটাকে আমি যদি লিনিয়ার ট্রান্সফরমেশন করি তাহলে এটা আমার এরকম কনভার্ট হয়ে যাবে, যেখানে হাফ বাটার ছিল সেটা ফুল বাটার হয়ে যাচ্ছে আমার। এটা কিভাবে হচ্ছে? তো এখান থেকে তারা তখন আইগেন ভেক্টরস এন্ড আইগেন ভ্যালুসটা বের করছে। তো আইগেন ভেক্টরস আর আইগেন ভ্যালুসটা মেইন কনসেপ্ট হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টর মাল্টিপ্লাই করতে হয়। এটা ফর্মুলাটা কারো মনে আছে বা সূত্রটা কেউ বলতে পারবা যে আইগেন ভেক্টরস আর আইগেন ভ্যালুর ফর্মুলাটা কি? কেউ বই দেখেও বলতে পারো, নেট দেখেও বলতে পারো, কোনো অসুবিধা নাই। স্যার একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা হলে আহ, যে ভ্যালুটা যে আরেকটা ম্যাট্রিক্স পাবো ওইটা হবে আগের যে ম্যাট্রিক্স ছিল ওটার সাথে একটা স্কেলার গুণ করার মাল্টিপ্লাই করার মতো কিছু একটা। ভেরি গুড। আর ইকুয়েশনটা কি? এ এ ভি ইকুয়ালস টু ল্যামডা, ল্যামডা ভি, এ ভি ইকুয়ালস টু ল্যামডা ভি। ল্যামডা ভি, রাইট। এটা কি ম্যাট্রিক্স, রাইট? আর ভিটা কি? ভেক্টর। তাহলে আসলে একটা ম্যাট্রিক্সকে আমরা কি করছি? স্ট্রেচ করছি, তাই না? একটা ভেক্টর দিয়ে গুণ করছি যাতে আমার ম্যাট্রিক্সটা কি হয়, স্ট্রেচ করতে পারে, তাই তো? এখন ওইটা ইকুয়ালস টু হবে ল্যামডা আই, মানে একটা স্কেলার গুণ দিয়ে তুমি যদি ওই ভেক্টরটার সাথে মাল্টিপ্লাই করো তাহলে ইকুয়ালস টু হবে। তো ওটাকে যদি আমরা যে এরকম সলভ করা যায়, আইগেন ভ্যালুস আর আইগেন ভেক্টর বের করা যায়, তো এখানে হুইচ ইজ আইগেন ভ্যালুস, কে যেন বলছিল অ্যান্সারটা? তাসফিক। ইয়েস হ্যাঁ, স্যার। তাসফিক, এখানে আইগেন ভেক্টরসটা ভ্যালুসটা কোনটা? এই যে যেটা বললা এ ভি ইকুয়ালস টু ল্যামডা ভি, স্যার এ হলো স্যার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা স্যার। ভিটা কি? আইগেন ভেক্টর, রাইট? ইয়েস স্যার। আর যেটা ল্যামডা ওটা কি? আইগেন আইগেন ভ্যালু ভ্যালুস, স্যার। ওই ভেক্টরের ভ্যালুসটা। ওকে, তো ওইটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0, দেন আই ক্যান সলভ ইট। তো এই যে এখান থেকে সলভ করে ল্যামডার ভ্যালু বের করলো 2,1, এটা হচ্ছে আইগেন ভ্যালুস। এইবার এই যদি আইগেন ভেক্টর বের করছি আমরা ল্যামডা 2 এর জন্য আর ল্যামডা 1 এর জন্য, তাহলে আমি এই যে আইগেন ভেক্টর পেলাম একটা যে v10, এটা একটা। আবার যদি এটা সলভ করি তাহলে ওয়াই অ্যাক্সিস একটা ভ্যালু পেলাম আমরা, দুইটা দুইটা আইগেন ভ্যালুস এর জন্য ল্যামডা 2 ল্যামডা 1 এর জন্য দুইটা ভেক্টর পেলাম। তাহলে হোয়াট ডাজ দ্য আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর ইন্ডিকেট, মানে এটা কি বোঝাচ্ছে? দ্যাট দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন রেজাল্ট in a scaling of lambda along the eigenvector corresponding to lambda. In the example presented, lambda equals to 2 along the x-axis and lambda equals to 1 along the y-axis. Eigenvalue indicate the percentage of the transformation present along a particular direction. তাহলে আমরা বললাম যে এই যে তোমার একটা বাটারের উপর চিজ ছিল, আমি যদি এটাকে ল্যামডা 1 2 দিয়ে স্ট্রেচ করি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এই জিনিসটা তোমার এটার উপরে পুরাটা স্ট্রেচ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আইগেন ভেক্টরস আর আইগেন ভ্যালুজ এর জাস্ট ইনটিউশনটা এখানে তোমাদেরকে দেওয়ার জন্য একটা ফানি এক্সাম্পল দেওয়া হয়েছে একটা। এখন এইটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি বা কি করব আমরা, অলরাইট? তো একটু আগে যেটা দেখেছিলাম ওইখানে এই এ ইকুয়ালস টু ছিল হচ্ছে এখানে 0 0 ছিল অফ ডায়াগোনালে, কিন্তু এইখানে অফ ডায়াগোনালে কিছুটা ভ্যালু দিয়েছে যে 0.5 সেটা আমরা লাস্ট কয়েকটা ক্লাস আগে পড়ে এসেছিলাম যে ডায়াগোনাল হচ্ছে তাকে ভেরিয়েন্স আর অফ ডায়াগোনাল থেকে কোভেরিয়েন্স। সো এই যে তখন আমার এই যে ব্লু স্কোয়ারটা সেটা একটু ডায়াগোনাল একটা শেপে ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার এখানে। তো এই যে এখন যেটা আমরা দেখছি যে আমার যেই ট্রান্সফরমেশনের বিফোর যেটা ছিল ব্লু কালারের সাথে আর আফটার ট্রান্সফরমেশন যে রেড কালার, তো এই যে আমার যে আইগেন ভেক্টর 2 আর আইগেন ভেক্টর 1 দুটো এখানে আমার বের হয়েছিল। তো
আমরা এটাকে আইগেন ভেক্টর 2 বরাবর এটাকে রেখেছিলাম, রিজন হচ্ছে যে এই ভ্যালুতে আমি ডেটাগুলোকে প্লট করলে আমার এখানে ম্যাক্সিমাম ভেরিয়েন্সটা পাওয়া যায় ডেটার। তো এইখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছে যে ধরলাম মিউ হচ্ছে আমার মিন এই ডেটার 2 3, আর সিগমা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হুইচ ইজ 2 3 0 0, মানে এখানে কোনো কোভেরিয়েন্স নেই। এবার যদি এখানে 0.5 দিই তাহলে একটা কোভেরিয়েন্স তৈরি হবে এখানে, আমার ডায়াগোনাল হয়ে যাবে ডেটাটা। যদি 1 1 দিই এখানে আমি, তাহলে আরেকটু এরা ডায়াগোনালাইজড হবে। যদি 2 2 দিই তাহলে তারা আরেকটু ডায়াগোনালাইজড হচ্ছে, বা তাদের কোভেরিয়েন্সটা আরো বেড়ে যাচ্ছে। আর যদি নেগেটিভ করে দিই সে ডাইরেকশনে জাস্ট ঘুরে যাচ্ছে এখানে আমার। সো ক্যান ইউ ফাইন্ড আ ভেক্টর দ্যাট উড অ্যাপ্রক্সিমেট দিস 2D স্পেস, সে কোশ্চেন করলো। তো এখানে আমরা বললাম যে আচ্ছা কোন ডাইরেকশনে এই ডেটাগুলোর ভেরিয়েন্স সবচেয়ে বেশি আছে, কোন ডাইরেকশনে। তো দেখা যাচ্ছে ব্লু যে লাইনটা, এই লাইনের দিকে আমার ডাটার ভেরিয়েন্স সবচেয়ে কম। So it would be nice to diagonalize the covariance matrix, then you have only think about the variance. So আমি যদি এখন এই কোভেরিয়েন্স এর ম্যাট্রিক্স এর ডায়াগোনালাইজ করে ফেলি এবং শুধু চিন্তা করি যে এখন কোন দিকে ভেরিয়েন্সটা বেশি আছে, তাহলে কিন্তু অনেকখানি আমি কাজটা আগিয়ে ফেলছি। দেন বলছে যে think eigenvectors of covariance matrix। তাহলে আমরা এখন কি করছি, এই যে আমার কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা ছিল সিগমা, আমি সেইটার আইগেন ভেক্টরসটা নিব এবং সেই আইগেন ভেক্টরস এর জন্য আমি আইগেন ভ্যালুস বের করব। এবার আমার তো দরকার হচ্ছে ডাইরেকশন বা ভেক্টরটা, যেই ভেক্টরের উপরে আমি আমার ডেটাগুলোকে প্রজেক্ট করব। এবার আমার যে ম্যাক্সিমাম আইগেন ভ্যালুসটা আসবে তার করসপন্ডিং যে আইগেন ভেক্টরটা হবে সেটাই হচ্ছে আমার ওই ডেটাটাকে আমি প্লট করে দিব। সো এখানে যেটা করলো লেটস সাবট্রাক্ট দ্য মিন। সো আমি এই পুরো ডাটা সেট থেকে মিনটাকে আমি সাবট্রাক্ট করে দিলাম, এটা আমার ক্যালকুলেশনটা সিম্পল করতে ইজিয়ার হবে সলভ করতে। তো দেন আমি হচ্ছে এই কোভেরিয়েন্স এর ম্যাট্রিক্স এর আমি আইগেন ভেক্টরস বের করলাম সাপোজ। সো আমার এখানে দুটা তৈরি হলো, একটা হচ্ছে ল্যামডা 4.556, একটা হচ্ছে ল্যামডা 0.43, এবং এই দুটার জন্য এই যে দুটো ভেক্টর তৈরি হলো আমার এই যে করসপন্ডিং। তো ওয়ান ইজ গ্রিন ভেক্টর, ওয়ান ইজ পিঙ্ক ভেক্টর। এখন কোশ্চেন হচ্ছে এই যে দুটো আমি ভেক্টর পেলাম আমার ডেটার, এখন আমি এই ডাটাগুলোকে আমার কোন ভেক্টরটার উপরে প্রজেক্ট করব, গ্রিনের উপরে আর অরেঞ্জের উপরে? এনি আনসার? আমার ডেটাটাকে আমি কোন ভেক্টরটার উপর প্রজেক্ট করব, এটা কি গ্রিনের উপরে আর পিঙ্কের উপরে? গ্রিনের উপর। গ্রিনের উপরে। এনি রিজন ফর দ্যাট? স্যার ভ্যারিয়েন্স যেটা আছে মানে এটার ভিতর স্যার স্ক্যাটারনেসটা বেশি থাকবে। ভেরিয়েন্সটা এই গ্রিন ভেক্টর বরাবরটা বেশি, রাইট? আর যদি অরেঞ্জ বরাবর পড়তাম তাহলে কি প্রবলেম হতো? স্যার স্ক্যাটারনেসটা কম হতো আর কি, তখন অনেক ওভারল্যাপ ক্লোজ। হতো, মানে ডেটা একটার উপর একটা কি হতো স্যার, প্রজেক্ট করলেই তোমার একটার উপর একটা পড়ে যেত। তাহলে খেয়াল করো তুমি কোন ভেক্টরটাকে পিক করলা, যেই ল্যামডার ভ্যালু কম ছিল না যে ল্যামডার ভ্যালু বেশি ছিল? গ্রিনটা বেশি ছিল। তো ল্যামডা মানে আইগেন ভ্যালুস, তাহলে আমি পিক করলাম কোনটাকে, যেই ল্যামডার ভ্যালু বা যেই আইগেন ভ্যালুসটার ভ্যালু ম্যাক্স তার করসপন্ডিং যে ভেক্টরটা সেটাই হচ্ছে আমার কি হবে, আমার ডাইরেকশন হবে যেখানে আমি আমার ডেটাগুলোকে প্লট করব। এটাই হচ্ছে পিসি এর মেইন কনসেপ্টটা, যে আমার ইনটিউশনটা। তাহলে এইখানে কতগুলো প্রিন্সিপাল কম্পোনেন্ট আছে, পিসিএ মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। সো এই যে একটা গ্রিন ভেক্টর, এটা হচ্ছে ধরো পিসিএ 1 মানে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট, এইটা একটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট। সেখানে এরকম অনেকগুলো প্রিন্সিপাল কম্পোনেন্ট হতে পারে যদি আমি এভাবে বিভিন্ন লাইন ড্র করতে থাকি, কিন্তু আমি সেই প্রিন্সিপাল কম্পোনেন্ট কি পিক করব বা আমার জন্য বেস্ট হবে যেইখানে প্রজেক্ট করলে ডেটার ভেরিয়েন্স সবচেয়ে হাই পাওয়া যাবে। এখন ওই ভেক্টরটা পাবো কিভাবে, আমি আমার কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস বের করব এবং ওই
আইগেন ভ্যালুস থেকে আইগেন ভেক্টর বের করব, এবং যেই আইগেন ভ্যালুসটার ম্যাক্স ভ্যালুর জন্য যেই ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হবে আমার ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট আইগেন ভ্যালুস অ্যাকাউন্টস ফর দ্য 91.23% অফ দ্য ডেটা। মানে আমি যদি এইখানে এটাকে প্রজেক্ট করি তাহলে আমার টোটাল যে ডেটা তার অলমোস্ট 91.23 কিন্তু এটার ভিতর প্রজেক্টটা হয়ে যায়। তো দেখা যাচ্ছে আমার যে কিছু ডাটা মিসিং গেলেও আমার ডাইমেনশন অনেকখানি কমে আসছে। ধরো আমার 10x10 ছিল, কিন্তু 1000 একটা স্পেস, কিন্তু সেটাকে আমি 10-এ নামায় নিয়ে আসলাম। তো আমি ওই একই রেজাল্টটা পাবো রাফলি, কিন্তু অনেক ডাইমেনশনটা কম করে। সো এটা আমার কম্পিউটেশনেও আমার অনেকে হেল্প করবে এটা আমাকে। সো এটা কি ক্লিয়ার সবাই? যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু হ্যান্ড রেজ করতে পারি। ইনটিউশনটা ক্লিয়ার কিনা সবাই? হোয়াট ইজ পিসিএ, এটা কি বোঝা গিয়েছে কিনা? অনেকের প্রজেক্টেও দেখলাম পিসিএ ইউজ করবা, কিন্তু পিসিএটা কি জিনিস কনসেপ্টটা ধরা গিয়েছে কিনা? ভেরি গুড। স্যার জি স্যার। স্যার আমরা তো আগে দেখেছিলাম যে স্যার আমরা যদি লিনিয়ারলি সেপারেট না করতে পারি সেক্ষেত্রে আমরা স্যার ডাইমেনশনটা বাড়িয়ে দিই, তাহলে স্যার একবার এখানে কখনো হচ্ছে আরেকবার বলো স্যার। আমরা যখন প্রথমে করেছিলাম যে স্যার আমরা যখন কোনো ডেটাকে লিনিয়ারলি সেপারেবল না করতে পারি সেক্ষেত্রে আর কি স্যার আমরা ডাইমেনশনালিটিটা বাড়িয়ে নিয়েছিলাম। হুম। স্যার ওটা তো করেছি আমাদের স্যার মানে সুবিধা হওয়ার জন্য স্যার, এখন আমরা কেন কমাচ্ছি? না, এটা বলছে যে মানে বেশি না বাড়াতে, মানে একটা অপটিমাইজ ভ্যালু রাখতে বলছে তোমাকে। জি স্যার। মানে তোমাকে মানা করছে না বাড়াতে, মানে বলতেছে যে কাটস অফ ডাইমেনশনালিটি, মানে তুমি ধরো তোমার 10টাতেই কাজ হয় ধরে নাও, কিন্তু তুমি সেটাকে 100-তে নিয়ে গেলা, তখন প্রবলেমটা কোথায় হবে? ওই যে আমি আজকে ক্লাসের প্রথমেই দেখিয়েছিলাম, আমি আবার শেয়ার করছি। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে বলো তো, এই যে কিউবটা, এটা প্রবলেমটা কি? এটা তো একটা 3D, তাই না? মানে কেন এটাকে তারা বললো যে কাটস অফ ডাইমেনশনালিটি, হোয়াটস দ্য প্রবলেম? মানে তুমি যেটা বললা ডেটা তো সেপারেটই আছে, তাই না? জি স্যার। ডেটা সেপারেটই আছে, বাট তারপরে ওয়াই দিস ইজ কল্ড আ কাটস, এটা অভিশাপ বলা হয় কেন? স্যার কারণ হচ্ছে ডেটাগুলো স্যার ছড়িয়ে ছিটিয়ে আছে। এক্স্যাক্টলি। তো সেপারেট করতে পারলেও কি হচ্ছে, তোমার কমপ্লেক্সিটিটা অনেক কি হবে স্যার, হাই হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল হয়ে যাবে। ওকে, তো জি স্যার। ওইটাই দেখো এখানে বলছে যে the curse of dimensionality means that for a given sample size there is a maximum number of features above which the performance of a classifier will degrade rather than improve. So তুমি ফিচার্স বাড়াও, কিন্তু এমন ভাবে বাড়িও না যেটা তোমার কি করে, পারফরমেন্স ডিগ্রেড করে ফেলে। ডিগ্রেড করে ফেলে। বোঝা গিয়েছে? জি স্যার। এখন এটাকে আমি কমাবো কিভাবে? আমার ডাইমেনশনটা বেড়ে গিয়েছে, মানে এখন লজিক্যালি এটাকে আমি নামিয়ে আনবো কিভাবে? সো ওইটাই আজকে আমরা শিখছি। সো ওটাই হচ্ছে পিসিএ টেকনিক দিয়ে শেখা হচ্ছে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। স্যার আরেকটা প্রশ্ন ছিল যে স্যার আমরা যদি ডাইমেনশনালিটিটা বাড়াই তাহলে স্যার কমপ্লেক্সিটিটাও কি বেড়ে যাচ্ছে না? কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। জি স্যার। এক্স্যাক্টলি সো। এবং এই বেশি ডাইমেনশন বাড়ালে তো এক্সপোনেনশিয়াল হয়। তো হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড। অলরাইট? জি স্যার। ঠিক আছে। আরেকটা কোশ্চেন করে উপমায় অ্যান্সার দাও। এই যে পিসিএ, এই যে ডাইমেনশনালিটি যে কমাবো আমি, তাই না? তো এখানে দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে ফিচার সিলেকশন, একটা ফিচার এক্সট্রাকশন। তো পিসিএ কোন টাইপের? স্যার এক্সট্রাকশন না? এক্সট্রাকশন, গুড। আর সিলেকশন আর এক্সট্রাকশনের পার্থক্যটা বলতে পারবা? স্যার আমরা হচ্ছে কোন ফিচার থেকে এক্সট্রাক্ট করে স্যার অন্য ফিচারটা নিয়ে আসছি, বা স্যার কতগুলো ফিচার থেকে আমরা স্যার এক্সট্রাক্ট করে নিয়ে আসছি, আর সিলেকশনের মধ্যে স্যার আমাদের যেগুলো ছিল ওগুলোকে স্যার আমরা বাড়িয়ে কমিয়ে তারপর নিচ্ছি। আচ্ছা, একদম টু দা পয়েন্ট হয় নাই। ওকে, আর কেউ ট্রাই করতে চাও? ফিচার সিলেকশন এন্ড এক্সট্রাকশন। ফিচার সিলেকশনের বিষয়টা হচ্ছে যে বলো, একজন করে বলো।
স্যার ওই লাইক আমার 10টা ফিচার আছে, তার মধ্যে হচ্ছে হয়তো 2টা বা 3টা ফিচার অ্যাকচুয়ালি হচ্ছে আমার লেভেল বা যেটা আর কি আছে ওটার সাথে খুব একটা কানেক্টেড না। হুম তো হুম তখন স্যার ওইগুলাকে বাদ দিয়ে শুধু যেগুলা ইম্পর্টেন্ট বা যেগুলার থেকে গেইন বেশি আসবে হুম হুম শুধুমাত্র ওইগুলাকে নিলাম। এটা স্যার হচ্ছে ফিচার সিলেকশন। হুম হুম আর ফিচার এক্সট্রাকশনের বিষয়টা হচ্ছে লাইক আমার কাছে মানে ওয়ান্স এগেন 10টা স্যাম্পল আছে, বাট দেখা যাচ্ছে যে 2টা লাইক X1 আর X2 ওদের ভ্যালুটা অ্যাকচুয়ালি সেপারেটলি খুব একটা কাজে লাগতেছে না। তখন লাইক তাদের থেকে একটা কি নতুন ফিচার বানাই নিলাম যে X1 ইন্টু X2 বা এরকম কিছু, যেটা আসলে আরো বেশি আমার ডাটা সেটের সাথে রিলেটেড, দিয়ে ওটা দিয়ে কাজ করলাম, সেটা দিয়ে ফিচার সেকশন। ওকে, থ্যাংক ইউ। আর 99 মুনতাহা। স্যার ফিচার সিলেকশনটা হচ্ছে আমার কাছে যেগুলো মোর ইনফরমেটিভ লাগবে সেগুলোকে সিলেক্ট করা। আর ফিচার এক্সট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে আমি একটা নিউ সাবসেট ক্রিয়েট করব আমার এক্সিস্টিং যে ফিচারগুলো আছে ওগুলো থেকে ফাংশন অ্যাপ্লাই করে। ওকে, গুড। ট্রান্সফরমেশন করব, তাই না? আমি একটা আমার ফিচারটাকে, তো এই যে আমি ডেফিনেশনটা এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে ফিচার এক্সট্রাকশন হচ্ছে ক্রিয়েটিং আ সাবসেট অফ নিউ ফিচার্স বাই কম্বিনেশন অফ দ্য এক্সিস্টিং ফিচার্স। তো উপমা কোথায় ভুলটা করেছিল বুঝতে পেরেছো? জি স্যার। মানে তোমার যেই এক্সিস্টিং ফিচার্স আছে, ঠিক আছে, তুমি ওইটারই কোন একটা কম্বিনেশন নিয়ে কি বানাবা স্যার, সাবসেট বানাবা, দ্যাট ইজ কল কি এক্সট্রাকশন। এক্সট্রাকশন। আর সিলেকশনটা হচ্ছে যে তোমার যে ফিচার্স গুলো ছিল সেখান থেকে একটা তুমি সাবসেট চুজ করো, ঠিক আছে, যেটাগুলি হচ্ছে আমার কি মোর ইনফরমেটিভ। যেরকম যে তোমাদের বলেছিলাম যে অনেকে এনট্রপি বের করে, অনেকে কাই স্কোয়ার বের করে, মনে আছে? অনেকে কোরিলেশন বের করো না তোমরা? জি স্যার। তো তখন তোমরা ওই ফিচারের ভ্যালু দেখে কিন্তু বুঝতে পারো যে এটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, রাইট? দ্যাট ইজ জি কল কি স্যার। স্যার, ফিচার সিলেকশন, অলরাইট? সিলেকশন। আর এক্সট্রাকশন হচ্ছে যে পিসিএটা, যে আমরা একটা ফাংশনের মাধ্যমে ওকে ট্রান্সফর্ম করে ফেলবো, অলরাইট? করে আমি সেখান থেকে একটা সাবসেট বানিয়ে চেষ্টা করব যে কি বলে এটা ফিচারটাকে কমিয়ে এনে ক্লাসিফায়ারটা কেমন পারফরম্যান্স দেয়। স্যার ফিচার এক্সট্রাকশনের জন্য আমরা যেই ফিচার গুলার সাবসেট আমরা কম্বাইন করছি হুম হুম। স্যার ওগুলোর মধ্যে কি স্যার কোরিলেশন থাকতে হবে, এটা কি নেসেসারি? না, এখানে আমরা ওইভাবে অ্যাপ্রোচটা আগাবো না। মানে এখানে আমরা আগেই ওইটাকে একটা ফাংশনে পাঠিয়ে দিয়ে দেন ওটাকে আমরা কম্প্রেস করার চেষ্টা করব। আর সিলেকশনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে কি বলে ইনফরমেটিভ ফিচার্স গুলোকে আগে পিক করে নিতে। স্যার তাহলে স্যার আমরা বুঝবো কিভাবে যে স্যার আমরা কোন ফাংশন গুলোকে কম্বাইন করব? কোন ফিচার্স গুলোকে না জি ফাংশন? স্যার, কোন ফিচার গুলোকে স্যার কম্বাইন করে আমরা? ও আচ্ছা, সেটা আমার বলা লাগবে না। সেটা ধরো পিসিএ যে অ্যালগরিদম তুমি যখন ওর কাছে দিয়ে দিবা, ওই তখন সেটাকে নিয়ে কাজ করবে। এখন পিসিএ কাজ করছে কিভাবে ওইটাই বোঝাচ্ছিলাম, যে তুমি খেয়াল করো পিসিএ কি ফিচারের দিকে কোনো মানে খেয়াল করছে, জিনিসটা খেয়াল করছো কেউ? যদি পিসিএ এর তোমরা ডায়াগ্রামটা যে আরেকটা দেখো যে পিসিএ কাজ করে কিভাবে, তো এই যে না দেখো স্যার, যে ও আমাকে হচ্ছে যা আছে ওগুলোকে কমায় নিয়ে এই যে আসতেছে দেখো যে ওর যে এই যে ডেটা গুলো বা ফিচার্স গুলো দেখা যাচ্ছে এটা বোমা, জি স্যার। ও কিন্তু দেখো এইটাকে প্রজেক্ট করছে কিসের উপরে, একটা লাইনের উপরে, am I right? জি এটা স্যার। 2D তে ছিল। এখন ধরো তুমি যখন এরকম অনেক ডাটা, তো এখানে তো কয়েকটা ডাটা দিয়েছি, যখন অনেক ডেটা হবে তখন সব ডেটা কি একদম পারফেক্টলি প্রজেক্ট হবে? না স্যার। ওটাই বলেছিল কত, যে 91% মতো কি হবে তোমার পারফেক্টলি প্রজেক্ট হবে। হ্যাঁ, জি কিন্তু স্যার। কিন্তু তুমি যে কাজটা করলা যে তুমি ধরো দুটা ফিচার নিয়েছিলা, যে একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে উইডথ, কিন্তু এখন তুমি পুরো ডাটাটাকে কিসে নিয়ে আসছো, একটা 1D তে নিয়ে চলে আসছি না একটা আমরা? জি স্যার। তো সেম ডেটারই 91% কে আমি এখন একটা ডাইমেনশনে এনে কাজ করছি। ইন দ্যাট ওয়ে আমার কি কমে যাচ্ছে স্যার, ডাইমেনশন রিডাকশন হচ্ছে না? জি স্যার। তো ডাইমেনশন রিডাকশন মানে কি কাইন্ড অফ ফিচার রিডাকশন। জি স্যার। এবার কি বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? এটা ভেরি ইম্পর্টেন্ট, ফিচার এক্সট্রাকশন ফিচার রিডাকশন, অনেকেই এটা ভুল করে ফেলে, সেটা ভালো করে খেয়াল রেখো। তো পিসি এর কনসেপ্টটা তো মোটামুটি আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি যে এটাকে ম্যাথমেটিক্যালি এটাকে কিভাবে প্রুফ করা হয় বা এটা কিভাবে আসে ম্যাথমেটিক্যালি। Okay, so PCA is a method of dimensionality reduction or feature extraction that transforms the data from a d-dimensional space into a new coordinate systems of dimension p. মানে আরেকটা তোমার
ডাইমেনশন বা কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাবে। এখন যেটা আগে ছিল তোমার পি আর এখন নিয়ে গেলাম ডি তে, তাহলে অবশ্যই সরি আগে ছিল ডি তে এখন নিয়ে গেলাম পি তে, তাহলে এখানে যেটা বলছে যে পি অবশ্যই কি হতে হবে, ডি থেকে ছোট বা সমান, বড় হলে তো আর লাভ নাই, এজন্য ছোট বা সমান বলে দিয়েছে। আর ওর্স কেসে এটা কি হতে পারে, দুইটাই সমান হতে পারে। ওকে, the goal is to preserve as much as of the variance in the original data as possible in the new coordinate systems. তো আমার নতুন কোঅর্ডিনেট সিস্টেমে আমি চেষ্টা করব যে অরিজিনাল ডেটার যে ভেরিয়েন্সটা ছিল সেটাকে প্রিজার্ভ করতে। Given data on d variables, the hope is that the data points will lie mainly in a linear subspace of dimension lower than d. In practice, the data will usually not lie precisely in some lower dimension subspace. মানে যেটা একটু আগে বলেছিলাম যে সব ডাটা একদম প্রিসাইসলি তোমার লোয়ার ডাইমেনশনে বসে না, বাট প্রায় 90 থেকে 91% বসে যায়। The new variables that form a new coordinate systems are called principal component বা PC। যে ভেক্টরটার কথা আমি বলেছিলাম যে গ্রিন ভেক্টর, কি বলে অরেঞ্জ ভেক্টর, ওই ভেক্টরের নামই হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট। তো প্রিন্সিপাল কম্পোনেন্ট আর ডিনোটেড বাই u1 u2 ud, আমার অনেকগুলো প্রিন্সিপাল কম্পোনেন্ট হতে পারে। The principal components form a basis for the data. Since principal components are orthogonal linear transformation of the original variables, there is at most d principal component. Normally, not all of the d principal components are used, but rather a subset of p pieces used. মানে অনেকগুলো প্রিন্সিপাল কম্পোনেন্ট হতে পারে ডি সংখ্যক, কিন্তু দেখা যায় আমার ডি সংখ্যক লাগে না, আমার যদি সাপোজ পি সংখ্যক দিয়ে আমার মাঝে মাঝে হয়ে যায় এটা। In order to approximate the space spanned by the original data point x, we can choose p based on what percentage of variance of the original data we would like to maintain. তো আমার যদি এখানে x1 থেকে xd ডেটাটা থাকে, তাহলে আমি এমন ভাবে পি সংখ্যক প্রিন্সিপাল কম্পোনেন্টকে পিক করব যেটার উপরে আমার অরিজিনাল ডেটা ভেরিয়েন্সটা ভালোভাবে মেনটেন করা হবে। তো the first principal component by u1 is called first principal component and has the maximum variance. It's very important. Thus, it accounts for the most significant variance in data. আবার যেটা সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট হবে সেটাতে আমার সেকেন্ড হাইয়েস্ট ভেরিয়েন্স থাকবে এন্ড সো অন। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম প্রিন্সিপাল কম্পোনেন্টে সবচেয়ে বেশি ভেরিয়েন্স পাওয়া যাবে, সেকেন্ড প্রিন্সিপালে তার থেকে কম ভেরিয়েন্স পাওয়া যাবে, এরকম যেতে থাকলে আমার আপ টু ডি পর্যন্ত আমি যেতে থাকবো এবং লাস্টেরটা কি হবে, সবচেয়ে মিনিমাম ভেরিয়েন্সটা এখানে আমার থাকবে। In order to capture as much as of the variability as possible, let us choose the first principal component denoted by u1 to capture the maximum variance. Suppose all centered observations are stacked into the columns of D into 1 matrix X, where each column corresponds to a d-dimensional observation data and there are n observations. তাহলে এখন আমি আমার ডেটাটাকে the projection of n d-dimensional observation on the first principal component u1, এটাকে লিখতে পারি আমরা যে আমার ডাটাটা হচ্ছে x একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে d into n ম্যাট্রিক্স, এটাকে আমি আমার ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের উপর প্রজেক্ট করব। তো সেটাকে আমরা লিখতে পারি u1 ট্রান্সপোজ x। এটা আমরা চ্যাপ্টার 5 এ পড়ে এসেছিলাম, হাউ টু প্রজেক্ট আ ডেটা। আবার এটাকে হচ্ছে ট্রান্সপোজ ছাড়াও আরেকটা ওয়েতে লেখা যায়, এটা কি করে বলতে পারবা? যে u1 ট্রান্সপোজ x না লিখে এখানে আমরা আরেকটা ভাবে একই জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারি। স্কয়ার দিয়ে না, ডট মনে আছে? এটা হচ্ছে ইনার প্রোডাক্ট, তাই না? আর একটা কি ডট প্রোডাক্ট হয় না? তো আমরা কি লিখতে পারতাম যে u1 ডট কি x, আর এখানে এটা ইনার প্রোডাক্ট u1 ট্রান্সপোজ x দিয়ে লিখছি। ওকে, তাহলে এখন বলছে we want projection on this first dimension to have the maximum variance. তাহলে আমি অবশ্যই এই প্রজেকশনের কি যাব স্যার, আমি আমার ম্যাক্সিমাম ভেরিয়েন্সটা চাবো। অলরাইট,
তো এই যে ভেরিয়েন্স অফ u1 ট্রান্সপোজ x এটা ইকুয়ালস টু লেখা যায় u1 ট্রান্সপোজ s u1। এই s টা হচ্ছে আমাদের যেই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা ছিল x এর, সেটা হচ্ছে s। তাহলে এটাকে আমি কিভাবে লিখলাম? u1 ট্রান্সপোজ s u1। হোয়াট ইজ s? s হচ্ছে x ম্যাট্রিক্সটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, যেটাকে আমরা যে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করতাম। অলরাইট, তাহলে এইটা এখন আমার অবজেক্টিভ ফাংশন, এবং এইটাকে আমার কি করতে হবে? ম্যাক্সিমাম করতে হবে, যাতে আমি ভেরিয়েন্সটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। সো এখন বলছে যে ক্লিয়ারলি ভেরিয়েন্স অফ u1 ট্রান্সপোজ x can be made arbitrarily large by increasing the magnitude of u1. This means that the variance stated above has no upper limit. তো এখানে কথাটা যেটা বলছে যে তুমি যখন তোমার ভেরিয়েন্সকে কোনো একটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করবা, তখন সেটা বাড়তেই থাকবে শুধু, সেটা তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবা না। ধরো আমি বললাম ম্যাক্সিমাম 5 কোভেরিয়েন্স এর ভ্যালু, কিন্তু যেই তুমি u1 দিয়ে গুণ করে দিবা, u1 ভ্যালু যদি 5 হয় তাহলে সে আবার বেড়ে গেল। তো এই জন্য বলছে যে দিস মিনস দ্যাট দ্য ভেরিয়েন্স স্টেটেড অ্যাবাভ হ্যাজ নো আপার লিমিট and so we cannot find the maximum. তাহলে এই ফাংশনটা দিয়ে আমি কি করতে পারবো না স্যার? ম্যাক্সিমাম বের করতে পারবো না। তাহলে হাউ টু সলভ ইট? টু সলভ দিস প্রবলেম we choose u1 to maximize while constraining u1 to have a unit length. তাহলে আমি প্রবলেমটাকে দূর করার জন্য বললাম যে ওকে, তুমি ম্যাক্সিমাইজ করো u ট্রান্সপোজ s u1 কে, কিন্তু তোমাকে আমি একটা শর্ত দিয়ে দিলাম, একটা কনস্ট্রেন্ট দিয়ে দিলাম, হুইচ ইজ u1 ট্রান্সপোজ u1 ইকুয়ালস টু 1 হতে হবে, মানে এটা আমার ইউনিট ভেক্টর হতে হবে। তো আমার যে প্রবলেম ছিল স্যার, ওখানে একটা কথা বলি আমরা, ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম মানে হচ্ছে যে তোমার হাতে কি অপশন আছে। তো আমাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে তোমার এর ডাইরেকশন। আমার এই পিসি এর জন্য কোনটা ইম্পর্টেন্ট মনে করো, যে ডাইরেকশনটা ইম্পর্টেন্ট না লেন্থটা ইম্পর্টেন্ট? কেউ কি এটা অ্যান্সার দিতে পারবা? আমার যে ভেক্টরটা আমি খুঁজছি, এই যে ধরো আমি এই ভেক্টরটা খুঁজছি, এই ভেক্টরটা আমার লেন্থটা বেশি ইম্পর্টেন্ট না আমার ডাইরেকশনটা বেশি ইম্পর্টেন্ট? ডাইরেকশন। ডাইরেকশন, ওয়েল ডান। লেন্থ, তাহলে ডাইরেকশন কেন? কারণ আমি এখানে ভেক্টরটাকে গুণ দিলেই বড় হতে থাকবে, কিন্তু কোন দিকে আছে সেটা বের করতে পারলে কিন্তু আমার কাজটা হয়ে যায়। তো ওইটাকে বলে ডিগ্রি অফ ফ্রিডম, যে আমার হাতে দুটা জিনিস ছিল, লেন্থ অ্যান্ড ডাইরেকশন, বাট আমি চিন্তা করলাম যে না, আমার শুধু ডাইরেকশন হলেই চলে, এবং ডাইরেকশনটাকে আমি লেন্থ যেহেতু দরকার নাই, তাহলে আমি এটাকে শুধু একটা ইউনিট ভেক্টর বানিয়ে দিই, আমার ডাইরেকশনটা পেলেই হচ্ছে। সো ওইটা হচ্ছে এই কনস্ট্রেইনটা, u1 ট্রান্সপোজ u1 ইকুয়ালস টু 1 হতে হবে। তাহলে দিস ইজ মাই প্রবলেম। টোটাল প্রবলেমটাকে যে আমি একটা নিয়ে আসলাম, আমার অবজেক্টিভ ফাংশনটা হচ্ছে u1 ট্রান্সপোজ s u1, এটাকে ম্যাক্সিমাইজ করো, কিন্তু একটা কনস্ট্রেইন্ট আছে সাবজেক্ট টু এটা। তাহলে এটা কি কারো মনে আছে যে কোনো ফাংশনকে ম্যাক্সিমাম করো বা মিনিমাম করো, কিন্তু এটার সাথে কনস্ট্রেইন্ট আছে, এটাকে কি দিয়ে সলভ করতে হয়, কোন টেকনিক দিয়ে? ল্যাগ্রেঞ্জ। ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে। ওয়েল ডান, ভেরি গুড। সো এই যে সেই জিনিস যে আমরা এটাকে ল্যাগ্রাঞ্জ দিয়ে সলভ করব। তাহলে এখানে এল u1 কমা ল্যামডা চলে আসলো কি স্যার? আমার অপটিমাইজেশন ফাংশনস মাইনাস আমার এই যে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারের ল্যামডা, এই যে আমার কনস্ট্রেন্টস -1। কারণ এটাকে কি করতে হয়, কারো মনে আছে অপটিমাইজেশনটা? এটাতে ফেলানোর পরে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। ভেরি গুড, আর ইকুয়ালস টু 0, তাই না? স্যার 0, জি স্যার। ইকুয়ালস টু 0, গুড। তো এই যে এখানে দিয়ে দেওয়া আছে, যাতে একটু ভুলে গিয়েছো রিকল করতে পারবা এখান থেকে। তো আমি একটা কাজ করি, আমি এইটা একটু স্কিপ করে, আমি এটা কি সবাই ভিজিবল দেখা যাচ্ছে? জি স্যার। লেখা পড়া যাচ্ছে এটা? হ্যাঁ স্যার, পড়া আচ্ছা যাচ্ছে। আচ্ছা। সো এই যে দেখো, এটা যে আমার ভেরিয়েন্স অফ কি u1 ট্রান্সপোজ, এটা ছিল x, এটাকে আমি লিখলাম এই যে u ট্রান্সপোজ su। তো u হচ্ছে 1 ইন্টু d ডাইমেনশনাল, s হচ্ছে d ইন্টু d ডাইমেনশনাল, আর u হচ্ছে d ইন্টু 1 ডাইমেনশনাল। তাহলে আলটিমেটলি এটা কত হবে? 1 ইন্টু 1 হবে, এবং এটা স্কেলার ভ্যালু হবে একটা, ঠিক আছে না? এটা ক্যালকুলেশনটা 1 ইন্টু 1 ই তো হবে নাকি?
সবাই একটু দেখো তো এটা, যদি ইউ হয় 1 ইন্টু ডি, এস হয় ডি ইন্টু ডি, আর ইউ হয় ডি ইন্টু 1, তাহলে ফাইনাল আউটপুট কি 1 ইন্টু 1 হবে না? জি স্যার। জি স্যার। রাইট। সো এখন এই যে ম্যাক্সিমাইজ করছে এটাকে আমি সাবজেক্ট টু কনস্ট্রেইন্ট, এটাকে আমি যে যে ফেলে দিলাম ফর্মুলায়। এইবার আমি যে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, আমি ইউ রেসপেক্টে করা শুরু করলাম। তাহলে এই যে যেটা ছিল ইউ ট্রান্সপোজ ইউ, এটা আসলে কি স্যার? ইউ স্কোয়ার লিখতে পারি না আমরা? ইউ ট্রান্সপোজ ইউ, এটা আসলে কি ইউ স্কোয়ার বলতে পারি? জি স্যার। এটা মনে থাকার কথা, হ্যাঁ। তাহলে এই যে ইউ স্কোয়ার, এখানে ইউ স্কোয়ার লিখলাম। এবার যদি এটাকে আমি ডেরিভেটিভ করি তাহলে 2us মাইনাস 2 মিউ ল্যামডা, তারপরে এখানে ইকুয়াল টু, এটা 0 হবে, এখানে মাইনাস দিয়ে ফেলেছে। তারপরে এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে ধীরে ধীরে যে আমার এরকম এসে যাবে, দেখো যে এস ইউ ইকুয়ালস টু ল্যামডা ইউ। এখন এইটার সাথে কি কোনো আগের যে একটু আগে আমরা দেখে এসেছিলাম তার কোনো আইগেন ভেক্টরস আইগেন ভ্যালু যে ফর্মুলা, তার সাথে মিল পাচ্ছ কোনো? জি স্যার। এই যে ডান দিকে লেখা এ ভি ইকুয়ালস টু কি স্যার? ল্যামডা ভি। তাহলে এটা কি ছিল? ম্যাট্রিক্স। এখানে এসটা কি? ম্যাট্রিক্স। ইউটা কি? আইগেন ভেক্টরস। আর ল্যামডাটা আইগেন ভ্যালুস। তাহলে ইউ ইজ আইগেন ভেক্টর অফ এস আর ল্যামডা ইজ আইগেন ভ্যালুস অফ ইউ। তাহলে দেখো পুরো ফর্মুলাটাকে আমি কিসে নিয়ে আসলাম? একটা আইগেন ভ্যালুস এবং আইগেন ভেক্টরের একটা ইকুয়েশনে নিয়ে চলে আসলাম। এটা কি ক্লিয়ার আমরা সবাই? এইটুক ক্লিয়ার হলে আমরা একটু হ্যান্ড রেজ করতে পারি। এই যে এই পর্যন্ত আইগেন ভ্যালুস আর আইগেন ভেক্টর পর্যন্ত যেটা আনলাম। আচ্ছা, এটা সবাই ক্লিয়ার না? ঠিক আছে। তাহলে এখন দেখো এস ইউ ইকুয়াল টু ল্যামডা ইউ ছিল, আর আমি ম্যাক্সিমাইজ করছিলাম এই যে আমার এই যে ইউ ট্রান্সপোজ এস ইউ তে। তাহলে এখন আমি যদি এই এস ইউর জায়গায় ল্যামডা ইউটা বসিয়ে দিই, এই যে ইউ ট্রান্সপোজ এস ইউ ইকুয়ালস টু ল্যামডা ইউটা বসিয়ে দিই, তাহলে ইউ ট্রান্সপোজ ল্যামডা ইউ হলো, ল্যামডাটাকে একটু বায়ে নিলাম। তাহলে ইউ ট্রান্সপোজ ইউ, এখন ইউ ট্রান্সপোজ ইউর জায়গায় কত বসানো যায়? এই ওয়ানটা কিভাবে বসালাম বলতে পারবা কেউ? প্রথমে অ্যাজিউম করে নিয়েছি অ্যাজিউম আমরা করে ইউ। নিয়েছিলাম। তাহলে দেখো তোমার ইউ ট্রান্সপোজ এস ইউ ইকুয়ালস টু কি হলো? ল্যামডা, মানে আমার আইগেন ভ্যালুস, দ্য ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট। তাহলে আমি কি বললাম? যে দ্য ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট ইজ দ্য আইগেন ভেক্টর অফ এস। এস হচ্ছে আমার কোভেরিয়েন্স ম্যাট্রিক্স দ্যাট হ্যাজ দ্য ম্যাক্সিমাম আইগেন ভ্যালু। যেটা শুরুর থেকে বলে আসছিলাম যে আমি আমার আইগেন ভ্যালুটার ম্যাক্সিমামটা দিয়ে আমি কি পেতে পারি? আমি আমার আইগেন ভেক্টরটা পেয়ে যেতে পারি। ওকে, দিস ইজ দ্য প্রুফ। এটা এখানেই শেষ। আর এটা তোমার যে দেখতে পারো যে অনেকগুলো আইগেন ভেক্টর বের হয়, লাইক দেখো 0 থেকে 70। কিন্তু তুমি খেয়াল করো যে 20 বা 25 থেকে কিন্তু আমার এই কি বলে আমার এই আইগেন ভ্যালুস গুলো একই সেমই আসছে আমার, রাইট? তো আমি ধরো এই যে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট, এটার জন্য আমার হাইয়েস্ট আইগেন ভ্যালুস ছিল কত স্যার? 198 সাপোজ। তাহলে আমার দেখা যাচ্ছে যে প্রথম 20টা, তুমি বললা 30টা, কেউ বললো 10টা, এরকম প্রিন্সিপাল কম্পোনেন্ট নিয়ে আমরা দেখতে পারি যে আমার পারফরমেন্সটা কেমন হচ্ছে। আবার যদি এখানে তুমি ভেরিয়েন্সের প্রপোর্শনও দেখো, তো তুমি খেয়াল করবা যে তোমার এই যে 20 বা 25 এর যাওয়ার পরে ভেরিয়েন্স স্টেডি হয়ে গিয়েছে, মানে কনস্ট্যান্ট, আর বাড়ছে না। তাহলে এই যে 25 এই পর্যন্ত প্রিন্সিপাল কম্পোনেন্ট নিলেই আমি আমার ম্যাক্স ভেরিয়েন্সটা পেয়ে যাচ্ছি আমি। তো এখন তুমি প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলোকে ভ্যারি করে করে দেখতে পারো তোমার পারফরমেন্সটা কেমন আসে। এটা বোঝা গিয়েছে সবাই? উপমা, এটা ক্লিয়ার? মুনতাহা? জি স্যার। স্যার স্যার জি। ফিচার সিলেকশন আর এক্সট্রাকশন আমি যদি দুটাকে কম্বাইন করি তাহলে কি স্যার রেজাল্ট আরো বেটার আসার চান্স আছে? লাইক প্রথমে সিলেকশন করে নিলাম, পরে হুম হুম সিলেক্টেড কলাম গুলোর উপর আবার পিছিয়ে হুম এক্সট্রাকশনের কাজটা করলাম, এটা তাহলে আমরা কি করি, স্যার? এটাকে হাইব্রিড বলি আমরা, ঠিক আছে? তো এটা আসলে ডিপেন্ড করে যে এক্সপেরিমেন্ট না করে আসলে বোঝাটা মুশকিল হয়, বাট এটা অনেকেই করে হাইব্রিড টেকনিকটা।
ঠিক আছে? স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার স্যার হ্যাঁ। কোন জিনিসটা আগে করব স্যার মানে পিসিএ টা নাকি স্যার ওই যে কোরিলেশনটা আগে দেখবো আর কি স্যার মানে সিলেকশন আগে না এক্সট্রাকশন আগে? জি স্যার এটাও যে বললাম, এটা এক্সপেরিমেন্টে তুমি যেরকম আগে পিছে করো, এটা কোনো একদম ফিক্সড রুলস নাই। মানে জেনারেলি হয় সিলেকশন অ্যাপ্লাই হয় অথবা কি অ্যাপ্লাই হয় স্যার, এক্সট্রাকশন। প্রথমে দুটো আলাদা করে দেখো, ঠিক আছে? এরপরে চিন্তা করলে আচ্ছা সিলেকশনের সাথে কি অ্যাপ্লাই করি, এক্সট্রাকশন, অথবা এক্সট্রাকশন আগে করে কি অ্যাপ্লাই করি, সিলেকশন। এরকম করে তুমি কম্বিনেশন করে দেখতে পারো। ওকে, বাট জি স্যার জেনারেলি দুইটা মেথড কিন্তু আলাদা, বুঝতে পেরেছো? জি স্যার তো অনেকে দেখা যায় যে ফিচার সিলেকশন ভালো রেজাল্ট চলে আসছে, বা ফিচার এক্সট্রাকশনে কি চলে আসছে, তার যেই মানে টার্গেট ছিল সেটা পেয়ে গিয়েছে, তখন কি আর তোমার আর কিছু করা দরকার আছে? আর না, আর স্যার। আর প্রয়োজন লাগে না, ঠিক আছে? আবার মাঝে মাঝে পিসিএ খুবই খারাপ পারফরমেন্স দেয় অনেক ক্ষেত্রেই। সো ডিপেন্ড করে, এই এক্সপেরিমেন্ট না করে আসলে এটা বলা খুবই মুশকিল। ওকে, তাহলে এটা ক্লিয়ার সবাই? তাহলে এখন ছিল এটা আমাদের জাস্ট একটা ম্যাথ, এই ম্যাথটাকে করব কিভাবে আমরা? তো যে এটাকে আমরা কি কি স্টেপ আছে আসলে, তো যদি আমরা একটু স্টেপটাকে বলি, যে এই যে স্টেপ অফ পিসিএ, যে স্টেপ 1 গেট সাম ডেটা, স্টেপ 2 সাবট্রাক্ট দ্য মিন, তুমি ডেটা থেকে মিনটাকে বাদ দিয়ে দাও, স্টেপ 3 ক্যালকুলেট দ্য কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, স্টেপ 4 ক্যালকুলেট দ্য আইগেন ভেক্টরস এন্ড আইগেন ভ্যালুস অফ দ্য কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, স্টেপ 5 চুজিং কম্পোনেন্ট এন্ড ফরম্যাটিং আ ফিচার্স ভেক্টর। অলরাইট, ভেরি ইজি। এই কটা স্টেপ ফলো করলে আসলে আমার পিসি এটা কাজ করে। তো আমি একটা তোমাদের কি দিয়ে দিব, এই যে আমি একটু শীট দেখিয়ে দিচ্ছি, আর একটা স্লাইড, ওটাও খুবই নাইস একটা টিউটোরিয়াল। এটা কি দেখা যাচ্ছে, ভিজিবল? এটা জি কি স্যার দেখতে দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো টিউটোরিয়াল প্রিন্সিপাল কমন অ্যানালাইসিস, এইখানে একটা প্রবলেম, এই যে দেখবা একদম শুরুর থেকে স্যার, এই যে পুরাটা সলভ করে দেয়া আছে, ঠিক আছে? তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এইটাকে তোমরা সলভ করো, সলভ করে তোমরা এইখানে যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটার সাথে তোমাদের অ্যান্সারটা মিললো কিনা সেটা বের করলেই হবে। সবাইকে বোঝাতে পেরেছি আমি? পুরোটা এখানে করে দেওয়া আছে, ডেটা দিয়ে দেওয়া আছে, যে তোমার কোন ডেটা থেকে তুমি শুরু করবা আর কিভাবে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টটা বের করবা। অলরাইট, তো ট্রাই করে দেখো, যদি কোনো অসুবিধা হয় আমাকে পরে জিজ্ঞাসা করলা। তো আজকে ক্লাস আপাতত এখানেই শেষ। কারো যদি কোনো কোশ্চেন